শুরু হচ্ছে নাটক অগ্নিযুগের অস্ত্রগুলো। পরিবেশনায় কন্টার মডেল ইনস্টিটিউশনের ছাত্রবৃন্দ। বন্দে মাতরম আমার কাছে কেবল দুঃশব্দ নয়, এ আমার মাতৃমন্ত্র, সঞ্জীবনী শক্তি। এই মন্ত্রে মূর্যবান দেশবাসীকে উজ্জীবিত করে দেশকে আবার উন্নতির পথে নিয়ে যেতে হবে। অশিক্ষা, দারিদ্র, ধর্মান্ধতা ও কুসংস্কারের নাক পাশে বন্দী যে মানুষটাকে সভ্যতার একটা আলো স্পর্শ করে, তারা কি নিয়ে এই ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবে? তুমি জানো সত্য, ব্রিটিশ শাসিত ট্রান্সভালে প্রবল পরাক্রান্ত ইংরেজ ওই অসভ্য ভুয়োরদের মুক্তিযুদ্ধের কাছে হার মেনেছিল। ভুয়োরদের ওই যুদ্ধ পৃথিবীর সকল মুক্তিকামী জাতিকে স্বাধীনতার স্বপ্নে উজ্জীবিত করেছিল। ইতালির স্বাধীনতার নায়ক মার্তিনি গ্যারিবাল্ডির কথা পড়েছো কোনোদিন? জানো কিভাবে পল্লী মুক্ত সমিতি তৈরি করে নিজেদের যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলেছিল? যদি ইতালি পারে, যদি আফ্রিকা পারে, তাহলে আমরা পারবো না কেন? আমরাও কি একটা মুক্ত সমিতি তৈরি করে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হতে পারি না? হাত গোল পিটিয়ে মুক্ত সমিতি হয় না রে। মুক্ত সমিতির জন্য জায়গা চাই, অর্থ চাই, ঘর চাই, আর চাই কিছু দুঃসাহসিক তরুণ যুবক। এরা নিত না আমাদের বাড়িটা পাওয়া যায়, ওইখানে চাঁদমারির কাকুরে মাটি ফাঁকা মাঠে বন্দুক চালানোর প্রশিক্ষণ দেওয়া যায়। টাকার উপায় কি হবে জানি না। বাংলার জমিদার কালীপ্রসন্ন গজেন্দ্র মহাপাত্র, পুরুলিয়ার জমিদার দিগম্বর নন্দ ক্ষীরোদনাথ ভুঁইয়া, এনারা বরাবরই বিপ্লবীদের অর্থ দ্বারা সাহায্য করে থাকেন। তাই আশা করছি এবারে নিরাশ করবেন না, কিন্তু তার জন্য আগে চাই কিছু তরুণ তাজা প্রাণ। ইতিমধ্যেই চৌধুরী ঘোষ ও ক্ষুদিরাম বসুর মতো কিছু তরুণের সঙ্গে আমার কথা হয়েছে। তবে আর কারে ভয়, কোনো দ্বিধাদ্বন্দ্ব নয়। জ্ঞান, সত্য, হেম এদের স্পর্শেই জন্ম নিক মেদিনীপুর গুপ্ত সমিতি। 1902 সালে মেদিনীপুর গুপ্ত সমিতির সঙ্গে সঙ্গে জন্ম নিল কলকাতার অনুশীলন সমিতি। বরেন ঘোষ ও যতীন মুখার্জির গুপ্ত আখড়া। দিনে দিনে ব্রিটিশ বিরোধী আন্দোলন জোরদার হতে থাকলো। বাংলার বিপ্লবীদের মধ্যে ভাঙন ধরিয়ে আন্দোলনকে স্তব্ধ করার জন্য লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ করলেন। সম্মেলন পণ্ড করতে উঠে পড়ে লেগেছে আসাম ও পূর্ববঙ্গের ছোটলাট স্যার র্যামফিল্ড ফুলার। নিষিদ্ধ করেছে বন্দে মাতরম ধ্বনি। ইতিমধ্যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। জানি বাবা, আমি সব জানি। বিলেতে ম্যানচেস্টারে এই ঘটনার চরম নিন্দা করা হয়েছে। বন্দে মাতরম ধ্বনিকে স্তব্ধ করতে যাওয়া ফুলারের কণ্ঠকে চিরতরে থামিয়ে দিতে হবে। বিপ্লবী গোষ্ঠীর বিচারে ফুলারের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে।
গোয়ালন্দে। সেখানে নাকি তাকে আবার সংবর্ধনা দেওয়া হবে। ট্রেন যাবে রংপুর হয়ে। ওইখানে আমরা নতুন তাকে সংবর্ধনা দেব। তারপর ওর ডেড বডি যাবে গোয়ালন্দ। ওখানে ফুলারের সংবর্ধনার বদলে শোক সভা হবে। প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল ফুলারের সংবর্ধনা। গ্রামে পুলিশি টহলদারিতে বানচাল হয়ে গেল নরেন ও হেমচন্দ্রের এক বিধবা বাড়িতে ডাকাতির ছক। বিপ্লবীরা ওক পেতে নৈহাটিতে বসে থাকলেও ফুলার নৈহাটি হয়ে কলকাতায় না এসে ব্যান্ডেল হয়ে সোজা বোম্বে। ফুলারের সংবর্ধনা বাতিল, ডাকাতির ছক বানচাল, আর ছোটলার ফুলারের নৈহাটি না এসে ব্যান্ডেল হয়ে সোজা বোম্বে। এগুলো দুর্ভাগ্য ছাড়া আর কি অরবিন্দ? সবই পরিকল্পনা। বিভ্রান্তিমূলক সফরসূচি তৈরি করে বারবার আমাদের ধোঁকা দিয়ে বোকা বানানো হচ্ছে। শুধু বিপ্লবের আবেগে যেসব প্রেম হয় না, অস্ত্রের ধারের চেয়ে মগজের ধার অনেক বেশি না বলে কোনো লড়াই জেতা যায় না। গোয়েন্দা তৎপরতার মুখোমুখি হওয়ার জন্য আমাদের অনেক পূর্ণ প্রমাণের বোমা এবং তার নিক্ষেপের কৌশল রপ্ত করতে হবে। এর জন্য চাই বিদেশি প্রশিক্ষণ। আমার বিদেশে যাওয়ার জন্য চাই যোগ্যতা আর অর্থ। যোগ্যতা ও অর্থ একমাত্র হেমচন্দ্রের আছে, আর হেমচন্দ্র প্যারিসে গিয়ে বোমা তৈরির কৌশল শিখতে বিশেষ আগ্রহী। তার জন্য রাধানগরে একটা জমিদারির অংশ বেঁচে দিয়েছে। প্যারিস ইন্ডিয়ান সোসাইটির ব্যারিস্টার ঈশা রানা, কমল লীগের প্রতিষ্ঠাতা শ্যামাজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়ান হাউসে হেমচন্দ্রের থাকা খাওয়ার ব্যবস্থা করেছিলেন। আর আছেন প্রবল ব্রিটিশ বিরোধী মাদাম কামা এবং বিকাজি রুস্তম কামা, যারা হেমচন্দ্রকে প্রতিনিয়ত অর্থ দিয়ে সাহায্য করবেন। অবশেষে হেমচন্দ্র প্যারিসে পাড়ি জমালেন। উদ্দেশ্য বোমা তৈরির প্রশিক্ষণ। অরবিন্দের নির্দেশ মতো একে একে সকলের সাথে দেখা করলেন হেমচন্দ্র। তোমার বোমা তৈরির প্রশিক্ষণ কেমন চলছে? দেওয়ান শাহ বর্মাজির বদান্যটায় একটা ভালো রসায়ন ল্যাবরেটরিতে আমার কাজের সুযোগ পেয়েছি। বিখ্যাত ফরাসি বিজ্ঞানী মসির কুলোরি, তার কাছেই চলছে বোমা তৈরির প্রশিক্ষণ। এই গুপ্ত সঙ্গীত কাজগুলো শেখার জন্য আমি এক দেশেও কাজ করছি। ভেরি গুড। তোমার চিত্রকলা আমি দেখেছি, ভেরি নাইস। তা মাদাম কামা তোমাকে কিছু বলেছিলেন? হ্যাঁ, ভারতের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার একটা ডিজাইন তৈরি করতে বলেছিলেন। কিছু ভেবেছ? পতাকা রেডি, চাইলে আপনি দেখতে পারেন শ্যামাজি। নিশ্চয়ই দেখবো। বাহ বাহ, ত্রিবর্ণ রঞ্জিত ভারতের প্রথম জাতীয় পতাকা, স্বর্ণের পতাকা, স্বপ্নের পতাকা, আশা আকাঙ্ক্ষার পতাকা, উপরে লাল, তাতে 8 কলা 8 পদ্ম, মাঝে গেরুয়া, তার উপর দেবনাগরীতে লেখা বন্দে মাতরম, আর নিচে নীল রঙের এক পাশে সূর্য আর এক পাশে চাঁদ। ধন্য ধন্য তোমার মৌলিক ভাবনা, ধন্য তোমার চিত্রকলা।
জার্মানি স্টুটগার্ট শহরে আগস্টে বিশ্ব সোশ্যালিস্ট সম্মেলনে মাদাম কামা এই গর্বের পতাকা উত্তোলন করে ওই ব্রিটিশকে বার্তা দেবে ভারতবাসী ও অন্য কোনো বিশ্ব সোশ্যালিস্ট পার্টি ওই ব্রিটিশ শাসন মানে না। ওটাই হবে আমাদের মানবিক ও মানসিক স্বাধীনতার প্রথম ধাপ। বন্দে মাতরম। ব্রিটিশের ভিত নড়িয়ে দেওয়ার জন্য এমন একটা বিশ্ববার্তা এই পরাধীন ভারতবাসীর কাছে আশীর্বাদ। প্রায় 6 মাস প্যারিসের এক নির্জন পল্লীতে অজ্ঞাতবাসী থেকে বোমা তৈরি ও নিক্ষেপের কৌশল রপ্ত করলেন। এই সময় প্রবল অর্থাভাবে কখনো রাঁধুনি, কখনো কাঠ মিস্ত্রি, কখনো বা দিন মজুরের কাজ করেছেন, কিন্তু শ্যামাজির দেওয়া অর্থ সাহায্য অপমনে ফিরিয়ে দিয়েছেন। অনেক স্বপ্ন, অনেক পরিকল্পনা, অনেক রসদ নিয়ে স্বদেশে ফিরলেন হেমচন্দ্র। প্যারিসে বসে যে স্বপ্ন আমি দেখেছিলাম সেটা সত্যি একটা স্বপ্ন মাত্র। বাস্তবেটাই এখানকার দুঃখ সমিতিগুলোর স্বাধীনতার চেয়ে যেন অনেক বেশি বেশি দরকার প্রাদেশিকতা, হিন্দুয়ানি, ধর্মান্ধতা এবং ভোগ আর ভাগের লালসা। বিপ্লবে হতাশার কোনো স্থান নেই দেব, যা আছে তাই নিয়ে লড়তে হবে। দুঃখ সমিতিগুলো ওই বিদেশি বিদ্যায় সংগঠন বিচারে আগ্রহী নয়। তোমার নিষ্ঠা, বিদ্যা, পরিশ্রম সবকিছুকে জয় নিতে পারো না হেম। আপাতত তুমি বাইরের মুরারি পুকুরের বাগান বাড়িতে যোগ দিয়ে কাজ শুরু করো। চন্দননগরের ফরাসি মেয়র তাজুলকে হত্যার জন্য আজ সন্ধ্যার মধ্যেই বোমা চাই। বিকেলের মধ্যে তৈরি হলো বোমা, নিক্ষেপ হলো, কিন্তু হারলো না, বেঁচে গেলেন তার দুজন। কিছুতেই সুপ্রসন্ন হচ্ছেন না কেন অরবিন্দ? দেবদেবী নয়, দেশমাতৃকার শৃঙ্খল মোচনে পুরুষকারে ভরসা রাখো। কোনো কারণে বোমা আজ ফাটেনি, কিন্তু কাল তা ফাটবে। হেমচন্দ্রের নেতৃত্বে তৈরি করতে হবে অনেক অনেক শক্তিশালী বোমা। কিন্তু এই কাজে হেমচন্দ্রকে সাহায্য করার লোক কোথায় পাবে? কানাইলাল দত্ত, নির্মল রায়, ইন্দুভূষণ রায়, আপাতত এদেরকে নিয়ে ভাবারি করে কাজ শুরু করো। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য আমাদের ঘন ঘন ঠিকানা বদল করতে হবে। কিছুদিনের মধ্যেই আমরা শ্যামবাজারের গোপীমোহন দপ্তরে দ্বিতীয় আস্তানায় চলে যাব। অগ্নিযুগের অস্ত্রগুরু হেমচন্দ্র কানুগুর হাত ধরে আমরা গড়ে তুলব বিপুল বোমা মজুদ ভান্ডার। হেমচন্দ্র শুধু বোমা তৈরি করবে না, বোমা নিক্ষেপেরও প্রশিক্ষণ দেবে। বিপ্লবী সমিতির বিচারে ইতিমধ্যেই অত্যাচারী কিংসফোর্ডের মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে। আর তার কার্যকর করতে হেমচন্দ্রের তৈরি বই বোমাও পাশে রয়ে গেছে। বই বোমা? হ্যাঁ, মস্ত একটা আইনি বই দিয়ে করে রাখা আছে একটা বোমা। কিংসফোর্ড পার্সেলটা নিয়ে বইটা যেই খুলবে অমনি তুম ধড়াস আর কিংসফোর্ড বোমা! এবারও বোমা ফাটবে না, কপাল খারাপি করে তাড়াহুড়োতে সাহেব পার্সেল না খুলেই আলমারিতে তুলে রাখবেন। গোয়েন্দা তথ্য অনুযায়ী কলকাতার নিরাপদ নয়, তাই কিংসফোর্ড বদলি হলে মজফরপুরে পিছুনিরা বিপ্লবীরা পালিয়ে তুমি বাঁচতে পারবে না কিংসফোর্ড। হেমচন্দ্রের তৈরি
শক্তিশালী বোমা নিয়ে ইতিমধ্যে হরেন সরকার ছদ্মনামে ক্ষুদিরাম ও দীনেশ রায় ছদ্মনামে প্রফুল্ল চাঁদি গেছেন মুজফ্ফরপুরে। এবারে বোমা ফাটলো, কিন্তু এবারে ভুল নিশানা। মারা গেল নিরীহ জন কেনেডি ও মিসেস কেনেডি। বরাবর ভুল গোয়েন্দা তথ্য দিয়ে বিপ্লবীদের ভুল পথে চালিত করা হলো আরো একবার। ক্ষুদিরাম, প্রফুল্ল, তারা কোথায়? প্রফুল্ল গ্রেফতার হওয়ার আগে আত্মহত্যা করেছে। আর ক্ষুদিরামের জামার ভেতর থেকে উঠে দেওয়া পিস্তলের সূত্র ধরে পুলিশ তাকে গ্রেফতার করেছে। শুধু তাই নয়, জেলা জজ পূর্বের কাছে বোমা ছোড়ার স্বীকারোক্তি করেছে। এখন এখন কি হবে? আমাদের লুকাতে হবে। শুধু লুকালেই হবে না, পারেন আমাদের মজুদ সমস্ত পুরে কোথাও সরিয়ে ফেলো। যত তাড়াতাড়ি পারো করো, যাও। গুপ্ত সমিতির নির্দেশ অমান্য করা, উপযুক্ত গোয়েন্দা বার্তা অনুসন্ধান না করতে পারার কারণে আমাদের শেষ খাওয়ার হলো না। রেস্ট এখন সময় অপেক্ষা মাত্র। এখন স্বাধীনতার স্বাদ পেতে মৃত্যুপালের অপেক্ষা। মেদিনীপুর ও কলকাতায় শুরু হলো ব্যাপক ধরপাকড়। গ্রেপ্তার হলেন হেমচন্দ্র, অরবিন্দ, বাড়ি, সত্যেন, জ্ঞান, কানাই, উপেন্দ্রনাথ ও উল্লাসকর। যথারীতি শুরু হলো রাজদ্রোহের মামলা। আমার কি নাম আছে? একে একে সবাই আসিল, স্বীকারোক্তি করিল, আর মৃত্যুর পরমাণু পেরিয়ে গেল। শুধু হেমচন্দ্র খান্ড কিছু বলিল না। এবারে তুমি বলো কি চাইবে, ফাঁসি নাকি মুক্তি? হাসি ওরে বাবা, মরতে আমার খুব ভয় করে সাহেব। আমি বোমা বানাইনি, বোমা মারিনি, শুধু আবেগে পড়ে জলে চোখ দিয়েছিলাম সাহেব। আমি স্বাধীনতার স্বাদ পেতে চেয়েছি, মৃত্যুর স্বাদ পেতে চাইনি সাহেব। তবে তুমি এই মামলায় প্রতিসাক্ষীতে রাজি থাকিলে ব্রিটিশ সরকার তোমাকে নিঃশর্তে মুক্তি দেবে। কিন্তু সাহেব ওরা যে আমায় মেরে ফেলবে। শোনো নরেন গোসাই, তুমি এই মামলায় সাক্ষী হলে সপরিবারে মিলিতে থাকিতে পারিবে, সব সুযোগ সুবিধা পাইবে। এই নরকে পথে মরতে হইবে না। অনেক হয়েছে আন্দোলন, বিপ্লব, আর নয়। সাহেবদের দেশে রাজার বাড়ি সুখে থাকতে কে না চায়? এর মধ্যে আবার দোষ কোথায়? রাজ সাক্ষী হলো নরেন গোসাই। জেলের ভেতর নরেন গোসাইকে গুলি করে হত্যা করলেন দুই বিপ্লবী, সত্যেন বোস ও কানাই লাল দত্তে। এই অপরাধে ফাঁসি হলো সত্যেন বোস ও কানাই লাল দত্তে। হেমচন্দ্রের হলো যাবজ্জীবন কারাগারে। 1919 সালে জেমস ফোর্ড সংস্কার বিধি অনুসারে মুক্তি পেলেন হেমচন্দ্র কানন্দ দাস। ফিরে এলেন কলকাতায়, ছেড়ে দিলেন প্রত্যক্ষ সংগ্রামের পথ, বেছে নিলেন সমাজ সংস্কারের কাজ। অগ্নিযুগের অস্ত্রগুলো হেমচন্দ্র কি তাহলে হেরে যাবে? না বাড়ি, যে স্বাধীনতার স্বপ্ন এতদিন আমাকে তাড়িয়ে বেরিয়েছে, এবার তা আমি ভোগ করবো। স্বাধীনতার স্বাদ এ তো সোনার পাথর বাটি। আমার রাখাল নগরের জমিদারি চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সাঁওতাল লোকেদের মতো অনেক খাঁটি সোনা। তারা কেবল ব্রিটিশের কাছে নয়, কথা বলুন তো সভ্য ভারতীয়দের কাছেও পরাধীন। ওদের স্বাধীনতার জন্য লড়াই করবে, লড়াই না জানি না। আমার জমিদারিতে ওদের ঘর বসিয়ে খাদ্য, বস্ত্র, অন্ন দিয়ে আমার স্বাধীনতা এক ছেলেদের স্বাধীন ভারতকে আমি দু চোখ ভরে দেখবো।
ওই হবে আমার প্রাণের আরাম, মনের হেমচন্দ্র, অগ্নিযুগের অস্ত্রগুরু নাটকটি পরিবেশন করল কন্টাই মডেল ইনস্টিটিউশনের ছাত্রবৃন্দ।